সরল দোলক নিয়ে হচ্ছে সরল দোলকের ক্লাস নিব ইনশাল্লাহ। তো পর্যাবৃত্তিক গতির কিছু বৈশিষ্ট্য আছে। পর্যাবৃত্তিক গতি হচ্ছে এক প্রকার বৃত্তাকার গতি, পর্যাবৃত্তিক গতি হচ্ছে এক প্রকার সরল সন্তুলিত গতি, এক প্রকার সরল রৈখিক গতি। এবং পর্যাবৃত্তিক গতির তোমার পর্যায়কাল নির্দিষ্ট। পর্যাবৃত্তিক গতির দুটো স্পেশাল বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে পর্যায়কাল নির্দিষ্ট। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে ঘুরবে। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে ঘুরবে। ত্বরণ সরণের সমানুপাতিক এবং দিক বিপরীতমুখী ও সাম্যাবস্থা অভিমুখী হবে। ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের আচ্ছা তাহলে এম ভর একটা বস্তুকে তুমি এখানে ঝুলাই দিচ্ছ এবং সেটাকে টেনে তুমি এই পর্যন্ত নিয়ে আসছো, তাহলে বস্তুটা প্রথমে যে অবস্থানে ছিল সেই অবস্থার নাম হচ্ছে সাম্যাবস্থা, এবং টেনে সর্বোচ্চ যেটুকু দূরত্বে নিয়ে গেছো সামনে অথবা পিছনে সেই বিন্দুটাকে বলা হয় প্রান্ত বা বিস্তার বিন্দু। বস্তুটাকে এম ভরের বস্তুটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছো এবং এখান থেকে তুমি তাকে ছেড়ে দিলে, তাহলে বস্তুটি প্রথমে সাম্যাবস্থায় পৌঁছাবে, তারপর হচ্ছে বস্তুটি সর্বোচ্চ যতটুকু সরণ হবে সেটা হচ্ছে বস্তুর প্রান্ত বা বিস্তার বিন্দু। ওকে, তো আমরা জানি তাহলে সরণটা বস্তুর এদিকে হবে। ওকে, সরণের দিক হবে এদিকে, তাই তো। এবং ত্বরণ এবং ত্বরণ সরণের সমানুপাতিক এবং দিক বিপরীতমুখী এবং কোন দিকে সাম্যাবস্থা অভিমুখী। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা চার্ট তৈরি করে ফেলি। চার্টটা হচ্ছে এক্স সরণে বস্তুটি সাম্যাবস্থা থেকে আচ্ছা একটু খেয়াল করো, বস্তুটি সাম্যাবস্থা থেকে সামনে অথবা পিছনে সর্বোচ্চ যেটুক দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে বস্তুর সরণ এক্স। ওকে, তাহলে এক্স সরণে বেগ ভি ইকুয়াল টু হবে ওমেগা ইন্টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, ওমেগা ইকুয়াল টু লেখা যায় কি, ওমেগা ইকুয়াল টু কি, আর ওমেগা মানে কি আমরা জানি, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু আমরা জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই n বাই টি। তোমরা আমার নিউটনের বলবিদ্যার যে চার্টের ক্লাসটা সেটা যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের জন্য যে ওমেগার ফর্মুলাগুলো কীভাবে আসছে এগুলো বুঝতে সুবিধা হবে। n বাই টি মানে কি ভাইয়া, এফ, n বাই টি মানে কি এফ, তাহলে 2 পাই এফ। আচ্ছা, ওমেগার আরও ফর্মুলা আছে, রুট কে বাই এম, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে এই ফর্মুলা এই দুটো ফর্মুলা থেকে কি বের করা যায়, কে ইকুয়াল টু কি জানি আমরা, স্প্রিং ধ্রুবক, কে ইকুয়াল টু কি জানি, স্প্রিং ধ্রুবক। তাহলে উপভোগ স্কোয়ার করো, তাহলে অ্যাকচুয়ালি কে এর মানটা আসে কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়াল টু কি আসে ভাইয়া, এম ওমেগা স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগবে। তারপর হচ্ছে এক্স সরণ, দেখো তো বস্তুটা কতটুকু সরণ হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, তাহলে এক্স সরণে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবং এক্স সরণে গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম
ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স সরণে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স সরণে বিভব শক্তি, এক্স সরণে বিভব শক্তি ইপি, পটেনশিয়াল এনার্জি ইপি, কাইনেটিক এনার্জি ইকে, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, এক্স সরণে বেগ বের করলাম, এক্স সরণে ত্বরণ, এক্স সরণে গতিশক্তি, এক্স সরণে বিভব শক্তি। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় বস্তুটি এখানে আছে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় বস্তুটি হচ্ছে বস্তুটির ত্বরণ সরণ, ত্বরণ সরণ বিভব শক্তি শূন্য। সাম্যাবস্থায় ত্বরণ সরণ বিভব শক্তি শূন্য। সাম্যাবস্থায় ত্বরণ সরণ বিভব শক্তি শূন্য। সাম্যাবস্থায় ত্বরণ সরণ বিভব শক্তি শূন্য। প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে সরণ সর্বোচ্চ এ, প্রান্ত বা বিস্তার বিন্দুতে সরণ সর্বোচ্চ এ। আচ্ছা, প্রান্ত বা বিস্তার বিন্দুতে শেষ বেগ 0, প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে শেষ বেগ 0। বস্তুটি এখানে আসার পরে তার যখন বেগটা শূন্য হয় তখন বস্তুটি আবার সাম্যাবস্থায় ফিরে আসে। সেজন্য সাম্যাবস্থায় বেগ শূন্য এবং প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে বেগ শূন্য এবং সাম্যাবস্থায় সর্বোচ্চ বেগ বিম্যাক্স, বিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, বিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তাহলে সাম্যাবস্থায় যদি বেগ সর্বোচ্চ হয়, বস্তুটির যদি বেগ সর্বোচ্চ হয় তাহলে প্রান্ত বা বিস্তার বিন্দুতে বেগ হচ্ছে শূন্য বা বেগ হবে মিনিমাম, বি মিনিমাম লিখতে পারো। ওকে, সাম্যাবস্থায় ত্বরণ শূন্য, সাম্যাবস্থায় ত্বরণ শূন্য। প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে ত্বরণ সর্বোচ্চ, প্রান্ত বা বিস্তার বিন্দুতে সর্বোচ্চ ত্বরণ মডুলাস অফ ওমেগা স্কোয়ার এ। প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে ত্বরণ সর্বোচ্চ ওমেগা স্কোয়ার এ। প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে গতিশক্তি শূন্য, গতিশক্তি শূন্য, কারণ শেষ বেগ শূন্য হলে গতিশক্তি কী হবে, শূন্য হবে না। আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাই বি মান 0 হলে ইকুয়াল 0। সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় গতিশক্তি সর্বোচ্চ, সাম্যাবস্থায় গতিশক্তি সর্বোচ্চ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে লেখা যাবে হাফ কে এ স্কোয়ার, হাফ কে স্কোয়ার। আমরা জানি কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়াল টু এম, তাহলে এম ওমেগা স্কোয়ার বলতে লেখা যাবে কে। প্রান্ত বা বিস্তার বিন্দুতে গতিশক্তি শূন্য, শেষ বেগ যেহেতু শূন্য, গতিশক্তিও শূন্য। আচ্ছা, সাম্যাবস্থায় বিভব শক্তি, সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য, সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য। প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ। সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য কেন? কারণ সাম্যাবস্থায় উচ্চতা নেই। ওকে, তাহলে আমরা বিভব শক্তি জানি এম জি এস, এস যদি 0 হয় আর বাকি সব 0। ওকে, তাহলে হাফ প্রান্ত বা বিস্তার বিন্দুতে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে
প্রান্ত বা বিস্তার বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রান্ত বা বিস্তার বিন্দুতে মোট শক্তি, প্রান্ত বা বিস্তার বিন্দুতে মোট শক্তি টোটাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে এই দুটো যোগ করলে হবে হাফ কে এ স্কোয়ার। এবং সাম্যাবস্থায় সর্বোচ্চ টোটাল এনার্জি মোট শক্তি সেটাও কি হবে হাফ কে এ স্কোয়ার। ওকে, এই যে টোটাল এনার্জির মধ্যে কি থাকবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। সাম্যাবস্থায় বিভব শক্তি 0, কিন্তু গতিশক্তি হাফ কে এ স্কোয়ার, দুটো যোগ করলে হাফ কে এ স্কোয়ার হবে। ওকে, প্রান্ত বা বিস্তার বিন্দুতে টোটাল এনার্জি হাফ কে এ স্কোয়ার। এটাই ছিল সরল দোলকের বেসিক এবং সেখান থেকে কিছু ফর্মুলা। ওকে, কৌণিক বিস্তার। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, কৌণিক বিস্তার 4 ডিগ্রি হলে, সরল দোলকের ন্যায় আচরণ করবে। সরল দোলকের ন্যায় আচরণ করবে। কৌণিক বিস্তার কত ডিগ্রি হলে? 4 ডিগ্রি। কৌণিক বিস্তার 4 ডিগ্রি হলে সরল দোলকের ন্যায় আচরণ করবে। তারপর হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। ভাইয়া, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে কি লেখা যাবে ভাইয়া? এখান থেকে কি লেখা যাবে? টি সমানুপাতিক হচ্ছে রুট এল। টি সমানুপাতিক রুট এল, গুণের সম্পর্ক, যার সাথে যার সম্পর্ক সে থাকবে, বাকি সব বাদ। টি সমানুপাতিক হচ্ছে রুট এল। ওকে, তারপর দেখো তো টি সমানুপাতিক হচ্ছে 1 বাই রুট জি। যার সাথে যার সম্পর্ক সে থাকবে, বাকি সব বাদ। ওকে, তাহলে টি সমানুপাতিক হচ্ছে রুট এল, টি সমানুপাতিক হচ্ছে 1 বাই রুট জি। তাহলে সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল টি অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সমানুপাতিক মানে সামনাসামনি, ব্যস্তানুপাতিক মানে বিপরীত, সমানুপাতিক মানে সামনাসামনি। এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। আর ব্যস্তানুপাতিক মানে বিপরীত, একটা বাড়লে একটা কমবে। তো পর্যায়ভিত্তিক গতির সরল দোলকের যে যতটুকু বেসিক ছিল সেটুকু ক্লিয়ার করলাম। নেক্সট ক্লাসে বাকি বেসিক প্লাস নেক্সট ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন কোশ্চেন, এমসিকিউ রিটার্নে আসা বিগত কোশ্চেনগুলো প্রায় 15-20টা কোশ্চেন হবে, সেগুলো সলভ করে দিব।